আচ্ছা, দুটো ছবি ভাবা যাক। একটা হলো মধ্যপ্রাচ্যের মরুভূমির মাঝে বিশাল গম্বুজওয়ালা একটা পাথরের মসজিদ, আর অন্যটা হলো বাংলার সবুজ গ্রামের বুকে লাল ইটের তৈরি এক প্রাচীন উপাসনালয়। দুটোই কিন্তু মসজিদ, কিন্তু দেখতে যেন একেবারে দুই মেরুর বাসিন্দা। আজকের এই আলোচনায় চলুন এই স্থাপত্যের পেছনের রহস্যটা একটু জানার চেষ্টা করা যাক। প্রশ্নটা কিন্তু খুব সহজ, আবার বেশ গভীরও। একই ধর্ম, একই প্রার্থনার স্থান, কিন্তু স্থাপত্যের ভাষা কেন এতটা আলাদা? ঠিক কী কারণে আরবের মসজিদগুলো দেখতে একরকম আর বাংলার মসজিদগুলো সম্পূর্ণ ভিন্ন? এই কেনর উত্তর খুঁজতে আমরা 4টে সূত্র ধরে এগোব। আমাদের এই রহস্যের প্রথম ক্লু বা সূত্রটা কিন্তু লুকিয়ে আছে আমাদের মাথার উপরে, হ্যাঁ, আকাশে, বৃষ্টি। আর সেই বৃষ্টি থেকে বাঁচার উপায়টাই বাংলার স্থাপত্যকে তার প্রথম এবং সবচেয়ে জরুরি বৈশিষ্ট্যটা দিয়েছে। বাংলার স্থাপত্যকে বুঝতে হলে সবার আগে এখানকার জলবায়ুটা বুঝতে হবে। একবার ভাবুন তো, বছরে প্রায় 6টা মাস ধরে চলে অবিরাম বর্ষা। এই যে আকাশভাঙা বৃষ্টি, এটাই ছিল এখানকার স্থপতিদের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে গিয়ে কিন্তু জন্ম নেয় সম্পূর্ণ নতুন এক স্থাপত্য রীতি। এই টেবিলটা দেখলেই পার্থক্যটা একদম পরিষ্কার। মধ্যপ্রাচ্যের শুকনো আবহাওয়ায় মসজিদের বিশাল খোলা আঙিনা বা সাহন আর সমান ছাদ বানানো খুবই স্বাভাবিক, কিন্তু বাংলায় যদি ওটা করা হতো তাহলে তো প্রার্থনার জায়গাটা একটা সুইমিং পুল হয়ে যেত, তাই না? এজন্যই এখানকার মসজিদগুলো পুরোপুরি ঢাকা, আর ছাদগুলো এমনভাবে বানানো যাতে জল এক মুহূর্ত দাঁড়াতে না পারে, দ্রুত গড়িয়ে পড়ে যায়। আর ঠিক এখানেই জন্ম হলো বাংলা স্থাপত্যের একটা সিগনেচার স্টাইলের চালা। বাংলার গ্রামের সাধারণ কুঁড়েঘরের যে বাঁকানো চাল বা ছাদ থাকে, ঠিক সেখান থেকে এই ভাবনাটা নেওয়া। মসজিদের ছাদেও এই বাঁকানো ডিজাইনটা ব্যবহার করা হলো। এর একটাই উদ্দেশ্য, প্রবল বৃষ্টির জল যেন ছাদে 1 সেকেন্ডের জন্য জমতে না পারে। এই চালা স্টাইলের ছাদটাই কিন্তু আরবীয় স্থাপত্য থেকে বাংলাকে একেবারে আলাদা করে দিয়েছে। বেশ, ছাদের ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু দেওয়ালের গল্পটা জানতে হলে এবার তাকাতে হবে পায়ের নিচে, মাটির দিকে। আর এটাই আমাদের দ্বিতীয় সূত্র। ব্যাপারটা আসলে খুব সহজ। একদিকে মধ্যপ্রাচ্য, যেখানে চারিদিকে পাহাড়, পাথর, মার্বেলের কোনো অভাব নেই, তাই তাদের স্থাপত্যের মূল ভিত্তিটাই হলো পাথর। আর অন্যদিকে বাংলা, যেটা কিনা পুরোটাই নদীর পলি দিয়ে গড়া একটা বদ্বীপ। এখানে পাথর খুঁজে পাওয়া প্রায় অসম্ভব একটা ব্যাপার ছিল। তাহলে উপায় কি? বাংলার কারিগররা বাইরে থেকে দামি পাথর নিয়ে আসার কথা ভাবেননি, বরং তারা অনেক বুদ্ধিদীপ্ত একটা রাস্তা বের করলেন। তারা ঠিক করলেন তাদের পায়ের নিচের মাটিকেই সম্পদে পরিণত করবেন, মাটিকে দিয়েই মাটির ওপরে স্থাপত্য করবেন। ভাবা যায় কি দারুণ একটা সমাধান। আর এই দারুণ সমাধানটাই হল টেরাকটা। শব্দটার মানে হল পোড়ামাটি। এখানকার নরম কাদামাটিকে পুড়িয়ে তৈরি করা হল শক্ত টেকসই ইট। আর শুধু ইটই নয়, দেয়ালের সমস্ত কারুকাজ, সব অলঙ্করণের জন্য ব্যবহার হতে লাগল এই পোড়ামাটির ফলক। মানে পাথর না থাকার যে একটা সীমাবদ্ধতা ছিল, সেটাই এখানে শিল্পের একটা নতুন দরজা খুলে দিল। আমরা তো বৃষ্টি আর মাটির কথা বললাম, যেগুলো চোখে দেখা যায়। কিন্তু এবার আমরা এমন একটা সূত্রের কথা বলবো যা চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। হ্যাঁ, বাতাস। এখানেও দেখুন, দুই অঞ্চলের চ্যালেঞ্জটা একদম উল্টো। মধ্যপ্রাচ্যের চ্যালেঞ্জ হল গরম, লু হাওয়া আর বালিঝড় থেকে বাঁচা। তাই স্বাভাবিকভাবেই তাদের দেয়ালগুলো হয় মোটা আর জানালাগুলো হয় ছোট। আর বাংলার চ্যালেঞ্জ, এখানকার অসহ্য গরম আর ভ্যাপসা আর্দ্রতা। এর থেকে বাঁচার একটাই উপায়, ঘরের ভেতরে যাতে বাতাস চলাচল করতে পারে। তো এর সমাধানটা কি? সমাধানটা ছিল খুবই সহজ কিন্তু দারুণ কার্যকর। স্থপতিরা মসজিদগুলো দেয়ালে দিয়ে দিলেন অনেকগুলো বড় বড় দরজা, খিলানওয়ালা দরজা। এর ফলে কি হল? ঘরের ভেতর দিয়ে অনবরত হাওয়া আসা যাওয়া করতে পারত, যেটাকে আমরা বলি ক্রস ভেন্টিলেশন। এই নকশার জন্যই কিন্তু বাংলার পুরনো মসজিদগুলোতে ঢুকলে একটা ঠান্ডা, আরামদায়ক অনুভূতি হয়। বেশ, আমরা আবহাওয়া, উপকরণ, এমনকি বাতাস নিয়েও কথা বললাম। এবার আসা যাক আমাদের শেষ সূত্রে, আর এটা সম্ভবত সবচেয়ে সুন্দর সূত্রটা, নকশা আর শিল্প। কারণ একটা স্থাপত্যের আসল আত্মাটা তো লুকিয়ে থাকে তার অলঙ্করণেই। পারস্য বা মধ্যপ্রাচ্যের মসজিদগুলোর কথা ভাবলেই কি চোখে ভাসে? চোখ ধাঁধানো নীল রঙের টাইলস, তাই না? সাথে জটিল সব জ্যামিতিক নকশা। অন্যদিকে বাংলার মসজিদগুলোর সৌন্দর্যটা অনেক বেশি মাটির কাছাকাছি, অনেক স্নিগ্ধ। এখানে অলঙ্করণের মূল মাধ্যমই ছিল সেই পোড়ামাটি বা টেরাকোটা। বাংলার শিল্পীরা কি আঁকলেন সেই পোড়ামাটির ফলকে? তারা কোনো জ্যামিতিক প্যাটার্ন নয়,
তারা আঁকলেন তাদের চারপাশটাকেই। সেখানে ফুটে উঠল স্থানীয় ফুল, জড়িয়ে থাকা লতাপাতা, পদ্মের কলি, এমনকি মন্দিরের শিকলের মতো নকশাও। এক কথায় বাংলার মসজিদের দেওয়ালগুলো তার নিজের প্রকৃতির ভাষায় কথা বলে। তাহলে আমাদের 4টে সূত্রই পাওয়া গেল: বৃষ্টি, মাটি, বাতাস আর শিল্প। এবার যদি সবগুলোকে একসাথে করি তাহলে আমাদের সেই প্রথম প্রশ্নটার উত্তর কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। এই একটা কথাই হয়তো পুরো ব্যাপারটাকে সবচেয়ে ভালোভাবে বুঝিয়ে দেয়। বিশ্বাস বা ধর্ম এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়তে পারে, কিন্তু যখন সেটা নতুন কোনো মাটিতে শিকড় গাড়ে তখন সেই মাটির জল, হাওয়া আর প্রকৃতি তাকে নিজের মতো করে গড়ে পিটে নেয়। এক কথায় বলতে গেলে মধ্যপ্রাচ্যের মসজিদগুলো যেন তাদের মরুভূমির গল্প বলে, আর বাংলার মসজিদগুলো সেগুলো হলো এই বদ্বীপের বৃষ্টি, নদী আর উর্বর মাটির এক জীবন্ত দলিল। দুটোই সুন্দর, কিন্তু তাদের সৌন্দর্য তাদের নিজেদের অঞ্চলের গল্প বলে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, স্থাপত্য কি শুধুই একটা ইট পাথরের দালান, নাকি একটা অঞ্চলের জলবায়ু, সংস্কৃতি, এক কথায় তার আত্মারই একটা প্রতিচ্ছবি? উত্তরটা হয়তো আমাদের চারপাশেই ছড়িয়ে আছে।